আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমরা এই কোভিড-19 পরিস্থিতিতে এই অনলাইনে এই ক্লাসগুলো আমরা ইতিমধ্যে অনেকগুলো ক্লাস অনলাইনে তোমাদের নিয়েছি। আমরা আসলে যে 2021 সালের যে এসএসসি পরীক্ষার যারা তোমরা পরীক্ষার্থী, তাদের যে পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি, সেই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয়টা ইতিমধ্যে তোমরা অবহিত হয়েছ এবং তোমাদের এখন এটাকে আরও সংক্ষিপ্ত করে, যেমন আমাদের যুক্তিবিদ্যার অধ্যায় হলো 8টি, সেখানে তোমাদের 4টি অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই নতুন পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে। তো যাবক আমার মানবিক দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের যুক্তিবিদ্যা বিষয়ের যারা শিক্ষার্থী, তাদের এই আজকের এই অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মামুন, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ। আশা করি আমার আজকের এই অনলাইন ক্লাসে তোমরা সবাই আমার সাথেই থাকবে। আমাদের লজিক সেকেন্ড পেপার, যেটা বিষয় কোড 122। তো আমরা গত যে ক্লাস, সেই ক্লাসে আমরা তোমাদের যে প্রথম অধ্যায়, যেটাকে আমরা বলি যৌক্তিক সংজ্ঞা, এই প্রথম অধ্যায়, এই যৌক্তিক সংজ্ঞা, এটার উপরে আমরা ক্লাস নিচ্ছি। লজিক্যাল ডেফিনেশন, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা। তো এই যৌক্তিক সংজ্ঞার আমরা গত ক্লাসে যৌক্তিক সংজ্ঞার নিয়ম এবং নিয়ম লঙ্ঘনজনিত যে অনুপপত্তি, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ করে যুক্তি সংজ্ঞার যে নিয়মগুলো, এগুলো তোমরা দেখেছো। তো আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা হলো দ্য ফ্যালাসি অফ ভায়োলেশন অফ লজিক্যাল ডেফিনেশন রুলস, অর্থাৎ যুক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি সমূহ। যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি। তো আমরা এই যে যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত যে অনুপপত্তি, এই বিষয়ে তোমাদের আমি বিশেষ করে যুক্তির সংজ্ঞার নিয়ম এবং যুক্তির সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি, আমরা জানি যে সেখানে 5টি নিয়ম ছিল। সেখানে আমরা তোমাদের 2টি নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। তো আমাদের একটা বিষয়, আমাদের যে জিনিসটা আমাদের জানতে হবে, সেটা হলো যে যখনই আমরা এই লজিক্যাল ডেফিনেশন বা যৌক্তিক সংজ্ঞা এই বিষয়টা আলোচনা করি, তো এই আমাদের আগে যৌক্তিক সংজ্ঞাটাকে, এটা আমরা পূর্ববর্তী ক্লাসে বলেছি, আজকে ওই বিষয়টা আবার রিপিট করছি, যে একটি পদের সম্পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে বিবৃত করার নামই হলো সংজ্ঞা। এখন আমরা তোমাদেরকে দেখিয়েছি যে পদের 2টি অংশ থাকে, 2টি বিষয় থাকে। একটা হলো পদের পরিমাণগত দিক, আর একটা হলো পদের গুণগত দিক। তো পদের যেটাকে আমরা বলি পরিমাণগত দিক, সেটা হলো পদের ব্যক্তার্থ, আর যেটা পদের হলো গুণগত যে দিকটা নিয়ে আলোচনা করা হয়, সেটা হলো যথার্থ। সুতরাং সংজ্ঞার যে বিষয়টা, একটি পদের সংজ্ঞা কি করে, সম্পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে বিবৃত করে এবং প্রকাশ করে। তো যুক্তিবিদ্যায় সংজ্ঞা কথাটি তোমার ব্যবহার করা হয় হলো পদের অর্থকে স্পষ্ট করতে এবং এই সম্পর্কে একটা সম্যক বা সুস্পষ্ট জ্ঞান বা ধারণা পেতে এই সংজ্ঞাটি ব্যবহার করা হয়। এবং কোনো পদের ধরো সংজ্ঞা দিতে গেলে তার
কি করতে হয়, তার কিছু প্রত্যেকটা পদেরই কিছু সাধারণ এবং অপরিহার্য কিছু গুণ থাকে। সেই সাধারণ এবং এই অপরিহার্য গুণগুলোকে সেখানে উল্লেখ করতে হবে। কারণটা হলো যে এই সাধারণ এবং এই গুরুত্বপূর্ণ যে গুণ, এই সাধারণ এবং এই গুরুত্বপূর্ণ গুণগুলোই হলো পদের যথার্থ। তাহলে আমরা এই বিষয়টা স্পষ্ট হলাম যে পদের যথার্থটা কি বা পদের সংজ্ঞা কি। তাহলে আমি আরেকবার বলছি যে একটি পদের সম্পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে বিবৃত করার নামই হলো সংজ্ঞা। তাহলে আমাদের এই বিষয়টা আমরা স্পষ্ট হলাম সংজ্ঞা কি। আর সংজ্ঞা বিষয়টা কি, যে যুক্তিবিদ্যায় সংজ্ঞা কথাটি ব্যবহার করা হয় পদের অর্থকে স্পষ্ট করতে এবং এই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেতে। তাহলে এই দুটি বিষয়, একটা হলো সংজ্ঞা কি আর একটা হলো যুক্তিবিদ্যায় কেন সংজ্ঞা ব্যবহার করা হয়। এই দুটি বিষয় প্রথমে আমরা জেনে নিলাম। আমাদের আলোচনার যে বিষয়টা আমি বললাম যে সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি সমূহ, the fallacies of the তোমার violation the fallacies of the violation of logical definition rules। তাহলে এই RUL এটা LES rules, definitions rules। তাহলে এটাই হলো কি যুক্তির সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি। আমাদের আজকের আলোচনার বিষয় the fallacies of the violation of logical definitions rules। এখন যথাযথভাবে তোমার সংজ্ঞা প্রদানের জন্য যুক্তিবিদ্যার আমরা 5টি নিয়ম আমরা জানি এবং আমরা 5টি নিয়ম আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনাও করেছি। যুক্তিবিদ্যার যে 5টি নিয়ম আছে বিশেষ করে সংজ্ঞা প্রদানের জন্য। এখন কোনো পদের তোমার এই সংজ্ঞা প্রদান করার জন্য এই নিয়মগুলো তোমার আবশ্যিকভাবে বা অত্যাবশ্যকভাবে এই নিয়মগুলোকে অনুসরণ করতে হয়। কারণ অন্যথায় সংজ্ঞার ক্ষেত্রে কি দেখা দিবে, যদি এই নিয়মগুলো যদি অনুসরণ করা না হয়। কারণ এই নিয়মগুলোর উপর বেস ধরেই হলো সংজ্ঞা, ঠিক আছে। এখন যদি কোনো কারণে যদি এই নিয়মগুলো অনুসরণ না করে যদি তোমার অন্যভাবে যদি এটাকে যদি বা সেই যথাযথ নিয়ম অনুসরণ না করে অন্যভাবে যদি সেই বিষয়টাকে ব্যাখ্যা করা হয় বা সংজ্ঞা দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে কিছু ত্রুটি বা অনুপপত্তি দেখা দেয়, যেটাকে আমরা বলি ফ্যালাসি। এখন এই ফ্যালাসি তোমার যেটাকে আমরা বলি বাংলায় বলি হলো অনুপপত্তি। তো আমরা গত ক্লাসে আমরা এই নিয়মগুলো নিয়ে আলোচনা করেছি এবং এই নিয়ম লঙ্ঘনজনিত 2টি অনুপপত্তি আমরা তুলে ধরেছি। তো আজকে এই বিষয়ে একটু আলোচনা করে আমরা বাকি যে আরো 3টি যে নিয়ম আছে আমরা আজকে সেই 3টি নিয়মও আলোচনা করব। তো যাই হোক, আমাদের যুক্তিক সংজ্ঞার নিয়ম আমরা আলোচনা করব। তো যুক্তিক সংজ্ঞার তোমার বললাম 5টি নিয়মের মধ্যে প্রথম নিয়মে যে বিষয়টা চলে আসছে সেখানে বলা হয়েছে যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদের সম্পূর্ণ যথার্থকে কি করতে হবে, সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এটা যথার্থের চেয়ে কমও হবে না, আবার যথার্থের চেয়ে বেশিও হবে না। অর্থাৎ যথার্থ যতটুকু এটাকে সেই সম্পূর্ণ যথার্থকে এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তাহলে প্রথম নিয়মটা হলো কি, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সেটা যথার্থের চাইতে কমও হবে না, আবার যথার্থের চাইতে বেশিও হবে না। এখন যদি এই যুক্তিক সংজ্ঞার এই প্রথম নিয়ম লঙ্ঘন করলে
বা এই প্রথম নিয়ম লঙ্ঘন করায় সেখানে 4টি অনুপপত্তি সংঘটিত হয়। তো আমরা এই অনুপপত্তিগুলো দেখি, যেটাকে বলি আমরা বলি হলো 4টি অনুপপত্তির মধ্যে প্রথমে যেটাকে বলা হলো বাহুল্য সংজ্ঞা। এটা হলো কি বাহুল্য সংজ্ঞা বা রিডান্ডেন্ট, বা এটাকে বলি হলো রিডান্ডেন্ট ডেফিনেশন। রিডান্ডেন্ট ডেফিনেশন। ডেফিনিশন প্রথম হলো কি বাহুল্য সংজ্ঞা। দ্বিতীয়ত সেটাকে আমরা বলি, যেটাকে বলা হয় হলো অবান্তর সংজ্ঞা। এটাকে অবান্তর সংজ্ঞা বা অ্যাক্সিডেন্টাল ডেফিনেশন। অ্যাক্সিডেন্টাল ডেফিনেশন। আর তৃতীয় যেটা সেটা হলো অব্যাপক সংজ্ঞা। অব্যাপক সংজ্ঞা, দা ফ্যালাসি অফ এটাকে বলা হয় ফ্যালাসি অফ টু ন্যারো ডেফিনেশন। টু ন্যারো ডেফিনেশন। আর সর্বশেষ সেটা হলো, এটাকে বলা হয় হলো যেটাকে বলা অতি ব্যাপক সংজ্ঞা। এটা অব্যাপক, এটা হলো অতি ব্যাপক। অতি ব্যাপক সংজ্ঞা বা এটাকে বলা হয় দা এটাকে বলা হয় দা ফ্যালাসি অফ টু ওয়াইড ডেফিনেশন। তাহলে আমরা বললাম যে যুক্তিবিদ্যার প্রথম যে নিয়ম, সেই নিয়মটা হলো কি, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে, এবং সেটা যথার্থের চাইতে বেশিও হবে না আবার কম হবে না। যদি এই নিয়ম লঙ্ঘন করা হয় তাহলে এখানে 4টি অনুপপত্তি বা ফ্যালাসি সংঘটিত হয়, এবং সেই 4টি হলো বাহুল্য সংজ্ঞা বা রিডান্ডেন্ট ডেফিনেশন, অবান্তর সংজ্ঞা বা অ্যাক্সিডেন্টাল ডেফিনেশন, অব্যাপক সংজ্ঞা বা ফ্যালাসি অফ টু ন্যারো ডেফিনেশন, আর অতি ব্যাপক সংজ্ঞা দ্য ফ্যালাসি অফ টু ওয়াইড ডেফিনেশন। তাহলে এই 4টি সংজ্ঞা আমরা কিন্তু গত ক্লাসে এই 4টি আমরা বিস্তারিত তোমাদের সেখানে আমরা তুলে ধরেছি। তো আমরা আরেকটি বিষয় যেটা হলো আমাদের যুক্তিক সংজ্ঞার দ্বিতীয় যে নিয়মটা, তাহলে এই বিষয়টা তোমরা মনে রাখবে। আমরা দ্বিতীয়তে চলে আসি। দ্বিতীয় যে নিয়মে সেখানে বলা হয়েছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। তাহলে কি বলা হয়েছে, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে, সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। এখন তোমার সংজ্ঞায় এই দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে সংজ্ঞায় 2টি অনুপপত্তি সংঘটিত হয়েছে, আমরা দেখাই। সেটা হলো প্রথমত হলো এটাকে বলা হয় রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এটা ইংরেজিতে বলা হয় ফ্যালাসি অফ
ফিগারেটিভ ডেফিনেশন। fallacy of figurative definition। আর দ্বিতীয়ত যেটা সেটাকে বলা হয় হলো রূপক সংজ্ঞা। প্রথমে দেখেন আপনার হলো দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। এখন এটাকে ইংরেজিতে বলা হয় ফ্যালাসি অফ অবসকিউর ডেফিনেশন। ফ্যালাসি অফ অবসকিউর ডেফিনেশন। তাহলে আমরা আবার বলি যে যুক্তিক সংজ্ঞার দুটি নিয়ম। দ্বিতীয় যে নিয়ম, সেই নিয়ম বলা হয়েছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে। সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। এখন যদি সংজ্ঞা এই রূপক বা এই দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, সংজ্ঞায় নিয়মটি লঙ্ঘন হয় এবং সেখানে যে অনুপপত্তি সংঘটিত হয়েছে দুইটি অনুপপত্তি, একটাকে বলা হয় রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি বা ফ্যালাসি অফ ফিগারেটিভ ডেফিনেশন, আর দ্বিতীয়ত যে অনুপপত্তি সংঘটিত হয় তার নাম হলো দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি, দ্য ফ্যালাসি অফ অবসকিউর ডেফিনেশন। তাহলে আমরা মোটামুটি এই দুটি নিয়ম আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছি এবং বিস্তারিতভাবে সেখানে তুলে ধরেছি। আজকে আমরা আমাদের সেটা হলো তৃতীয় নিয়ম, চতুর্থ নিয়ম এবং পঞ্চম নিয়ম, এবং সেখানে এই নিয়ম লঙ্ঘনজনিত যে অনুপপত্তি সেগুলো আমরা আলোচনা করব। তো আমরা তৃতীয় যে নিয়মটা, সংজ্ঞার তৃতীয় নিয়ম, সংজ্ঞার তৃতীয় নিয়মটা হলো যে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। নিয়মটা হলো কি, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। এখন সংজ্ঞার এই তৃতীয় নিয়মে যদি লঙ্ঘন করা হয়, যে তৃতীয় নিয়মে যে বলা হয়েছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। এখন যদি এই সংজ্ঞা যদি সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হয় তাহলে সেখানে যে অনুপপত্তি সংঘটিত হয় তার নাম হলো চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। অনুপপত্তির নাম চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এখন চক্রক
শব্দটা চক্রক সংজ্ঞা জনিত অনুপপত্তির আমরা যদি একটু উদাহরণ দিই বা এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে আসলে চক্রক বিষয়টা কি। দেখো অর্থাৎ যেখান থেকে শুরু আবার সেখানে যে জিনিসটা ফিরে আসে সেটাকে আমরা বলি হলো এটা একটা সার্কেল। ঠিক আছে, যেমন আমরা যদি একটা উদাহরণ দিই যে সকল কুমার হয় অবিবাহিত। এখন এই যে এখানে যে কুমার শব্দটি এখানে যেটা ব্যবহার করা হয়েছে আর এখানে যে অবিবাহিত শব্দ ব্যবহার করা হয়েছে, এই কুমার শব্দের অর্থই হলো আর এই অবিবাহিত শব্দের অর্থ হলো সেম বা একই বলতে কি বোঝায়, অর্থাৎ যেটা কুমার সেটাই হলো অবিবাহিত। সুতরাং এখানে এখানে কিন্তু নতুন কোনো শব্দ বা নতুন কিছু ব্যবহার করা হয় নাই। একই জিনিস ঘুরে আবার সেই একই শব্দ এখানে কুমার শব্দের অর্থই হলো অবিবাহিত, আবার এখানে অবিবাহিত শব্দটাই চলে আসে। সুতরাং এখানে নতুন কোনো কিছু বলা হয় নাই। আমরা সুতরাং এখানে যে ত্রুটিটা হয়েছে সেই ত্রুটিটাই হলো কি এখানে ঠিক মানে তোমার হলো সমার্থক কুমার শব্দের প্রতি শব্দ হলো অবিবাহিত, এখানে একটা প্রতি শব্দ ব্যবহার করা হয়েছে। সুতরাং এখানে এই জন্য চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। আমরা আরো একটা উদাহরণ দেই, যদি দেখো যেমন আমরা যদি বলি যে মানুষ হয় মনুষ্য জাতীয় জীব। মানুষ হয় মনুষ্য জাতীয় জীব। এখন এখানে এই মানুষ আর এই মনুষ্য জাতীয় জীব যেটা, এই দুটো জিনিস কিন্তু এক, অর্থাৎ যে মানুষ সেই হলো মনুষ্য জাতীয় জীব। সুতরাং এখানে একই কথা পুনরুক্তি করা হয়েছে মাত্র, অর্থাৎ মানুষ পদের এই সংজ্ঞায়, এই যে মানুষ পদ এটা একটা মানুষ একটা পদ, এই মানুষ পদের এই সংজ্ঞায় কি হয়েছে, মানুষ সম্বন্ধে নতুন কিছুই এখানে বলা হয় নাই, একই কথারই শুধু পুনরুক্তি করা হয়েছে। আর এইভাবে এই পুনরুক্তি করার কারণে এটা একটা ত্রুটিপূর্ণ একটা তোমার সংজ্ঞা প্রদান করা হয়েছে। সুতরাং এটা এর ফলে যে অনুপপত্তি সংঘটিত হয়েছে সেটাই হলো চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আমরা এরকম আরো অনেক বুঝতে পারি, যেমন তোমার এই যে টাকা হয় অর্থ। ঠিক আছে, টাকা হয় অর্থ, এটাও তোমার হলো এই এখানে একটা অনুপপত্তি সংগত। গাছ আমরা যদি বলি যে গাছ হয় বৃক্ষ, বিষয়টা কিন্তু সেই তোমাদের খেয়াল করো সেই যার লাউ আর হলো কদু যে বিষয়টা, অর্থাৎ যার নাম লাউ তার নামই হলো কদু, যার নাম কুড়ি তার নামই হলো বিষ। ঠিক এরকমই আর কি, একই কথা। আর এখানে আমরা আরো যদি মানুষ হয় মানব সন্তান, এখন এখানে কিন্তু এই টাকা হয় অর্থ, অর্থাৎ টাকার নামই হলো অর্থ, গাছ হয় বৃক্ষ অর্থাৎ গাছের নামই হলো বৃক্ষ, মানুষ হয় মানব সন্তান, অর্থাৎ এখানে আসলে নতুন কোনো কিছু এখানে মানে কোনো শব্দ ব্যবহার করা হয় নাই। সুতরাং এখানে উল্লেখিত দৃষ্টান্ত সমূহ যদি আমরা মানে একই পদের সমার্থক অথবা প্রতি শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, ফলে সংজ্ঞায় নতুন কিছু এখানে বলা হয় নাই। এখন সংজ্ঞায় এই সংজ্ঞেয় পদের অর্থ তোমার মোটেই পরিষ্কার এখানে হয় নাই। সুতরাং একই শব্দ একই আবর্তে শুধু আবার ফিরে আসছে, এই যে একই শব্দ একই আবর্তে ফিরে আসায় যে চক্র মানে যেভাবে ফিরে আসছে এটাকে বলা হয় হলো চক্র। আর এই জন্যেই এটাকে বলা হয় হলো চক্র, যেহেতু এটা একটা ত্রুটি এবং এটা একটা দোষ সংঘটিত হয়েছে, সুতরাং এই জন্যই বলা হয় এটাকে চক্র সংজ্ঞাজনিত অনুপপত্তি।
দোষ এখানে সংঘটিত হয়েছে। তাহলে আমরা এই বিষয়টা স্পষ্ট হলাম যে কি সংজ্ঞার তৃতীয় নিয়ম বলা হয়েছে, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যদি এই নিয়ম লঙ্ঘন করা হয় তাহলে যে অনুপপত্তি সংঘটিত হয় তাকেই বলা হয় হলো চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তা যাই হোক, আমরা এরপরে আমরা আসি হলো তোমার চতুর্থ নিয়ম। চতুর্থ নিয়ম, এখন চতুর্থ নিয়মে কি বলা হয়েছে? চতুর্থ নিয়মে বলা হয়েছে যে কোন পদের সংজ্ঞা সদর্থকভাবে, যে কোন পদের সংজ্ঞা সদর্থকভাবে দেওয়া গেলে তাকে তোমার হলো নর্থকভাবে দেওয়া উচিত নয়। উচিত নয় বা দেওয়া যাবে না। এখন তোমার হলো, এখন যদি মানে এই সংজ্ঞার এই নিয়ম যদি লঙ্ঘন করলে যে অনুপপত্তি সংঘটিত হয় তাকেই বলা হয় হলো নর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এই নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তি ঘটে, অনুপপত্তির নাম কি? অনুপপত্তির নাম হলো এই নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তি সংঘটিত হয় সেই অনুপপত্তির নাম হলো নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। ঠিক আছে, তাহলে আমাদের চতুর্থ নিয়ম বলা হয়েছে কি, কোন পদের সংজ্ঞা যদি সদর্থকভাবে দেওয়া গেলে তাকে নর্থকভাবে দেওয়া যাবে না। অর্থাৎ সংজ্ঞা সবসময় হবে সদর্থক, সংজ্ঞা কখনো নর্থকভাবে দেওয়া উচিত না বা দেওয়া যাবে না। যদি সংজ্ঞায় যদি তোমার এই সদর্থক ভাবে পরিবর্তে যদি নর্থকভাবে দেওয়া হয় তাহলে যে সংজ্ঞার যে ত্রুটি ঘটে বা যে অনুপপত্তি সংঘটিত হয় তাকেই বলা হয় হলো নর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন আমরা যদি উদাহরণ দিই, আমরা যদি একটা উদাহরণ দিই যে তোমার সুখ হলো, সুখটা কি? সুখ হলো দুঃখের অভাব। এইখানে আমরা যে এখানে যে যুক্তির বাক্যটা আমরা এখানে উল্লেখ করেছি, সুতরাং এখানে সুখের এই সংজ্ঞা সুখ কি নয় তাই বলা হয়েছে, অর্থাৎ সুখ কি নয়। ঠিক আছে, তাহলে এখানে কি এটাকে নর্থকভাবে এখানে উল্লেখ করা হয়েছে যে সুখ কি নয় তাই বলা হয়েছে, কিন্তু সুখ কি তা বলা এখানে হয় নাই। তাহলে আমরা তাহলে এখানে কি হয়েছে? এখানে নেতিবাচক সংজ্ঞা অনুপপত্তি সংঘটিত হয়েছে। আমরা এটা আমরা যদি আরেকটা আমরা যদি সংজ্ঞা দিয়ে, যেমন ধরো তোমার 4 9 গ্রহ। ঠিক আছে, আমরা যদি বলি যে 4 9 হলো গ্রহ। এখন আমরা জানি কি 4, আমরা এটাকে যদি মানে এটাকে যদি আমরা যদি এভাবে বলি যে 4 হয় উপগ্রহ, তাহলে আমার কিন্তু এই বাক্যটা কিন্তু যুক্তির সংজ্ঞার নিয়ম অনুযায়ী এটা একটা সঠিক বাক্য হয়েছে, কারণ এখানে সদর্থকভাবে বিষয়টা উল্লেখ করা হয়েছে। এখানে 4 কি নয় তাই বলা হয়েছে, কিন্তু 4 কি তা বলা হয় নাই। ঠিক আছে, যে 4 9 গ্রহ, এখানে এই যে 4 কি নয় তা বলা হয়েছে, কিন্তু 4 কি তা বলা হয়নি। সুতরাং এটাকে কি হয়েছে? নেতিবাচক
একটা দৃষ্টিকোণ থেকে এটাকে এখানে উল্লেখ করা হয়েছে। এই জন্যই এখানে এই এই তোমার এই বাক্যে এখানে কি চক্র সংজ্ঞাজনিত একটা অনুপপত্তি সংঘটিত হয়েছে। এবার আমরা ধরো আরো মানে তোমার আরো অনেকগুলো উদাহরণ দিতে পারি। যেমন ধরো আমরা বলতে পারি যে পা নয় অন্য, ঠিক আছে। সত্য আমরা বলতে পারি সত্য নয়, সত্যকে আমরা বলছি কি সত্য নয় মিথ্যা। এইভাবে তোমার অন্ধকার আমরা যেখানে এখানে লিখছি সুখ হলো দুঃখের অভাব, আমরা এখানে বলতে পারি যে অন্ধকার হলো আলোর অভাব, আলোর অভাব। তো এইভাবে তোমার হলো এই সংজ্ঞা যদি এইভাবে তোমার হলো নর্থক ভাষা ব্যবহার করা হয় এবং নর্থক ভাষা ব্যবহার করার কারণে নর্থক সংজ্ঞাজনিত অনুভূতি ঘটায়। সুতরাং নর্থক ভাষার সংজ্ঞা পদের কি কি গুণ উপস্থিত আছে তা উল্লেখ করা হয়নি, শুধু অনুপস্থিত গুণকে এখানে উল্লেখ করা হয়েছে যে এই জিনিসটা এটার মধ্যে নাই। যেমন অন্ধকার, অন্ধকার হয় আলোর অভাব, এখানে কিন্তু এখানে যে জিনিসটা নেতিবাচক ভাবে কি উল্লেখ করা হয়েছে, নেতিবাচক ভাবে উল্লেখ করা হয়েছে যে এখানে কি কি গুণ এখানে উপস্থিত আছে সেই বিষয়টা এখানে আনে নাই আবার আসে নাই, শুধু অনুপস্থিত গুণকে এখানে উল্লেখ করা হয়েছে। এই যে অনুপস্থিত গুণকে উল্লেখ করার কারণে এখানে কি হয়েছে নর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি সংগঠিত হয়েছে। তো সুতরাং আমরা যৌক্তিক সংজ্ঞার আমরা এই তৃতীয় নিয়মটাও আমরা বিশ্লেষণ করলাম। আমরা এবার চলে যাব হলো যৌক্তিক সংজ্ঞার যেটা পঞ্চম নিয়ম, সেই নিয়ম এবং নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তিটাও আমরা আলোচনা করছি। তো যৌক্তিক সংজ্ঞার আমরা যদি তোমার পঞ্চম যে নিয়ম, সেই নিয়মে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে যে পদের সংজ্ঞা দিতে হবে তোমার সেই পদের সাথে সংজ্ঞার্থ পদ সহজে রূপান্তরযোগ্য হতে হবে। পঞ্চম নিয়মে বলা হয়েছে যে পদের সংজ্ঞা দিতে হবে, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সাথে সেই পদের সাথে তোমার হলো এখানে শব্দটা সংজ্ঞার্থ, সংজ্ঞার্থ পদ সহজে রূপান্তর যোগ্য হতে হবে। এখন অর্থাৎ সংজ্ঞাটিকে তোমার হলো ব্যাপকতার দিক দিয়ে এটা পদের ব্যাক্তার্থের সঙ্গে সম্পূর্ণভাবে সমান হতে হবে। অর্থাৎ সম্পূর্ণ, এর আগে আমরা যেমন আমরা দেখিয়েছিলাম যে মানে একটা পদের সম্পূর্ণ যথার্থকে মানে সম্পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে উল্লেখ করাটাই হলো সংজ্ঞা। সুতরাং অর্থাৎ এখানে কিন্তু এই সংজ্ঞাটিকে ব্যাপকতার দিক দিয়ে পদের ব্যাক্তার্থের সঙ্গে সম্পূর্ণভাবে সমান হতে হবে, এটা পঞ্চম নিয়মে কিন্তু বলা হয়েছে। এখন সংজ্ঞার এই পঞ্চম নিয়ম লঙ্ঘন করায় দুটি অনুপপত্তি সংঘটিত হয়। এই অনুপপত্তিগুলো কি কি? একটা হলো তোমার অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, তাহলে
এটা হলো একটা, এটাকে বলা হয় দ্য ফ্যালাসি অফ টু ওয়াইড, ঠিক আছে, টু the fallacy of too wide definition. আর দ্বিতীয় যে অনুপপত্তি তোমার সংগঠিত হয় এটাকে বলা হয় হলো অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। ঠিক আছে, এটা ইংরেজিতে আমরা বলি দ্য ফ্যালাসি অফ টু ন্যারো, দ্য ফ্যালাসি অফ টু ন্যারো তোমার হলো ডেফিনিশন। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, যুক্তিক সংজ্ঞা পঞ্চম নিয়মে বলা হয়েছে যে পদের সংজ্ঞা দিতে হবে তোমার হলো সেই পদের সাথে সংজ্ঞার্থ পদ সহজে রূপান্তরযোগ্য হতে হবে, অর্থাৎ সংজ্ঞাটিকে ব্যাপকতার দিক দিয়ে পদের ব্যাখ্যার্থের সঙ্গে সম্পূর্ণভাবে সমান হতে হবে। আর যদি এই সংজ্ঞার এই নিয়ম যদি না অনুসরণ করা হয় তাহলে সংজ্ঞায় যে ত্রুটি দেখা দিবে সেখানে দুটি অনুপপত্তি সংগঠিত হবে। একটা হলো অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি দ্য ফ্যালাসি অফ টু ওয়াইড ডেফিনিশন, অ্যান্ড আরেকটা হলো অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি দ্য ফ্যালাসি অফ টু ন্যারো ডেফিনিশন। এখন আমরা অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তিটা কি সেই বিষয়টা আমরা একটু দেখি। ধরো অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হলো যে কোনো পদের সংজ্ঞায় তোমার হলো সংজ্ঞা পদের সম্পূর্ণ ব্যাখ্যার্থের স্থলে আংশিক ব্যাখ্যার্থ উল্লেখ করা হলে, ঠিক আছে, যেহেতু যৌক্তিক পঞ্চম নিয়মে কিন্তু বলা হয়েছে যে সম্পূর্ণ ব্যাখ্যার্থকে উল্লেখ করতে হবে, আংশিক উল্লেখ করলে চলবে না। অথচ এখানে এজন্য বলা হয়েছে যে কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞা পদের পূর্ণ ব্যাখ্যার্থের স্থলে যদি আংশিক ব্যাখ্যার্থ উল্লেখ করা হলে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে, কারণ যথার্থের অংশবিশেষ উল্লেখ করলে সংজ্ঞার্থ পদের ব্যাখ্যার্থ তখন কি হয়ে যায়, বেশি হয়ে যায়। কারণ আমরা পদের ব্যাখ্যার্থ আর যথার্থের যে হ্রাস বৃদ্ধি আমরা সেখানে পড়েছি, যদি যথার্থ যদি তোমার হলো কমে যায় তাহলে ব্যাখ্যার্থ কি হয়ে যায়, বেড়ে যায়। যেমন আমরা একটা যদি উদাহরণ দেই এখানে ওই অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, যেমন আমরা যদি বলি যে তোমার হলো সকল মানুষ হয়, সকল মানুষ হয় জীব। এখন এখানে তোমার হলো এখানে এই সংজ্ঞেয় পদ হলো মানুষ, ঠিক আছে, আর তোমার হলো এখানে এই মানুষ পদের ব্যাখ্যার্থ হলো কি, সকল মানুষ। তাহলে এখানে মূল বিষয়টা কি, যে এখানে তোমার হলো সংজ্ঞেয় পদ মানুষ আর মানুষ পদের ব্যাখ্যার্থ হলো সকল মানুষ। এখন সংজ্ঞেয় পদ সংজ্ঞার্থ পদ যেটা, সেটা সংজ্ঞার্থ পদ হলো জীব, ঠিক আছে, একটা হলো। এখন সংজ্ঞার্থ পদ জীব পদের ব্যাখ্যার্থ হলো কি, জীব এখানে যদি আমরা এই জীব পদের যদি আমরা ব্যাখ্যার্থ ধরি তাহলে আমাদের এখানে দুটা বিষয় আসে, একটা হলো মানুষ, কারণ জীবের অন্তর্ভুক্ত কিন্তু মানুষ ছাড়াও তোমার যত পশু পাখি যা মানে বিশেষ করে আরো যত প্রাণী আছে, যার প্রাণ আছে, এই সম্পর্কিত যা কিছু আছে, অর্থাৎ অন্যান্য যত জীব আছে সবই এখানে চলে আসে, অর্থাৎ অন্যান্য জীব। তাহলে এখানে কি এগুলো ব্যাখ্যার্থ বেড়ে গেল, অর্থাৎ সংজ্ঞার্থ পদ জীব পদের ব্যাখ্যার্থ হলো মানুষ এবং অন্যান্য জীব। সুতরাং মানুষ পদকে এখন জীব বলে সংজ্ঞায়িত করলে মানুষ পদের ব্যাখ্যার্থ অনেক গুণ বৃদ্ধি পায়, ঠিক আছে। ফলে এখানে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি সংগঠিত হয়। আবার দেখো বিষয়টা যে প্রথমত শুধু মানুষ, এই শুধু মানুষের কিন্তু
যেটাকে আমরা বলি এখানে মানুষ হলো সংজ্ঞেয় পদ, ঠিক আছে। এখন মানুষ পদের ব্যাখ্যার্থ হলো কি সকল মানুষ, শুধু মানুষকেই এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ আমাদের কিন্তু সংজ্ঞায় বলা হয়েছে যে তোমার পঞ্চম নিয়মে বলা হয়েছে যে কি করবে, যদি পদের যদি তোমার হলো যদি পদের কোনো পদের সংজ্ঞা দিতে হবে, সেই পদের সাথে সংজ্ঞাত পদ সহজে রূপান্তরযোগ্য হতে হবে। এখন আমি যদি পদটাকে যদি রূপান্তরযোগ্য করতে যাই, তাহলে এই জীবটাকে যদি এখানে আনি আর মানুষকে এখানে দেই, তাহলে কিন্তু আমার এই পদের ব্যাখ্যার্থ আর যথার্থের যে বিষয়টা, সেই বিষয়টা সমান হয় না। এখানে কি হয়েছে, জীব পদের ব্যাখ্যার্থ বেড়ে যাবে আর মানুষ এটার হবে এটা কমে যাবে। সুতরাং এই সেন্সে এখানে কি হয়ে গেছে, এখানে এটা তোমার হলো অতি ব্যাপক সংজ্ঞাজনিত একটা ত্রুটি বা অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি সংঘটিত হয়েছে। তার দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো তোমার হলো অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এখন কোন পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদের পূর্ণ ব্যাখ্যার্থের অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করা হলে সংজ্ঞাত পদের ব্যাখ্যার্থ সংজ্ঞেয় পদের ব্যাখ্যার্থ অপেক্ষা এটা কম হয়, ফলেই অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। এখানে যেমন আমরা একটা উদাহরণ দেই, যেমন মানুষ হয়, আমরা এটাকে বললাম হলো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন, মানুষ হয় তোমার হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য প্রাণী। এই যে এখানে আসলে এই যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন, এটার পরিবর্তে অতিরিক্ত যে গুণটা আমরা এখানে উল্লেখ করলাম যে সভ্য প্রাণী। সভ্য প্রাণী বলতে আসলে কি বোঝায়, এই বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ প্রাণীকেই বোঝায়। সুতরাং এখানে এই সভ্য প্রাণী এই শব্দটা হলো এখানে অতিরিক্ত হিসাবে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন এখানে যেমন মানুষ আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন, এখানে মানুষ পদের সংজ্ঞায় সভ্য গুণটি যুক্ত করায় অসভ্য মানুষ বাদ পড়েছে। কারণ আমরা জানি কি যে মানুষ দুইটা মানুষই আছে, একটা হলো সভ্য মানুষও আছে, আর একটা হলো যদি মানুষকে যদি আমরা বেশ ধরি, তাহলে আমি যদি বলি শুধু সভ্য প্রাণী, তখন এখানে কিন্তু মানুষের আরেকটা শ্রেণী এখান থেকে বাদ পড়ে গেছে, অর্থাৎ কমে গেছে। সেটা হলো কি অসভ্য মানুষ বাদ পড়েছে। এই অসভ্য মানুষ বাদ পড়ার কারণে এখানে ব্যাখ্যার্থ কি হয়ে গেছে, মানুষ পদের ব্যাখ্যার্থ কমে গেছে, ফলে এখানে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। তাহলে আমরা এই পঞ্চম যে নিয়ম, সেই নিয়মে আমরা দুটি অনুপপত্তির বিষয়ে আলোচনা করলাম। একটা হলো অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, আর আরেকটা হলো অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে যাই হোক, আমরা যুক্তিক সংজ্ঞার আমরা 5টি নিয়ম এবং 5টি নিয়ম লঙ্ঘনজনিত যে অনুপপত্তি, সেই বিষয়টা আমরা আলোচনা করলাম। তো যুক্তিক সংজ্ঞার আসলে এই যে যুক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি আলোচনায় আমরা শেষে আমরা যে জিনিসটা বলতে পারি যে সংজ্ঞা কি করে, সংজ্ঞা সহজ সরল ও নিয়ম অনুযায়ী হওয়া উচিত। কোনোভাবেই সংজ্ঞায় তোমার হলো উপলক্ষণ, অবান্তর লক্ষণ, তারপরে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, অথবা রূপক শব্দ, অথবা দুর্বোধ্য সমার্থক শব্দ বা প্রতিশব্দ, এগুলো ব্যবহার করা উচিত নয়। এখন যদি সংজ্ঞায় এই যে বিষয়গুলো বললাম, এগুলো যদি ব্যবহার করলে পদের কি হয়, পদের সঠিক এবং প্রকৃত অর্থ পাওয়া যায় না। তাই সংজ্ঞা প্রদানের সময় সর্বদা যুক্তিক সংজ্ঞার নিয়ম অনুসরণ করা উচিত। আর যখনই সংজ্ঞায় এই নিয়মগুলো অনুসরণ করা হবে না, তখনই সংজ্ঞায় কিছু ত্রুটি দেখা দিবে এবং সেখানে আমরা এই যুক্তি সংজ্ঞার লঙ্ঘনজনিত অনুপপত্তিগুলো তখনই সংঘটিত হয়। অন্যথায় কখনই সংজ্ঞায় এই অনুপপত্তি সংঘটিত হবে না যদি ওই নিয়মগুলো অনুসরণ করা হয়। তো যাই হোক, আজকের এই ক্লাসে এতক্ষণ তোমরা ধৈর্য ধরে শুনলা, এই জন্য তোমাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। বারবার ক্লাসগুলো দেখবে, নিজেরাও প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের সমস্ত জটিলতা কেটে যাবে এবং তোমরা মানে ভালোভাবেই তোমরা আমাদের এই লজিক সাবজেক্টটা আত্মস্থ করবে। আগামী দিনে আগামী যে ক্লাসটা, সেখানে আমরা সংজ্ঞার লিমিটেশন অর্থাৎ সংজ্ঞার সীমাবদ্ধতা এবং যুক্তি সংজ্ঞার নেসেসারি বা প্রয়োজনীয়তা বা ইউজেস অফ লজিক্যাল ডেফিনেশন, এই দুটি বিষয় আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এগুলো আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।